জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার মামলায় সোমবার শেখ হাসিনার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশি বিদেশি গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউটরদের আশা, নারী হিসেবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবেন না শেখ হাসিনা। সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ, আহত হয়েছেন প্রায় 20,000। শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে। মানবতা বিরোধী এমন অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কি সাজা হতে পারে তাদের, তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ব্রিফিংয়ে জানিয়েছে, এই মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম মনে করেন, অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন। একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না। রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন, সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যে কোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। 7 নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতায় নামে পতিত স্বৈরাচারের কর্মীরা। গুপ্ত হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করা হয়। কোথাও কোথাও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মাঝে ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। কয়েক জায়গায় ককটেলের আঘাতে আহত হন অনেকে। রাজধানীর মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয় এক যুবকের। এছাড়া তেজগাঁও রেল স্টেশনে একটি বগিতে অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টার সময় জনতার হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ককটেল নিয়ে হাতে নাতে ধরা পড়ে কেউ কেউ। ডিএমপি বলছে, নাশকতা চেষ্টার অভিযোগে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারের সংখ্যা। 3 জন ককটেল তৈরির কারিগরকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনাগুলো সেভাবেই সাজানো। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মিলেছে নাশকতার জন্য অর্থের যোগানদাতাদের নাম ঠিকানা। নাশকতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা। আরবিট্রারি অ্যারেস্ট যেটাকে বলা হয়, কারণ যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এরকম আমরা অ্যারেস্টে যাচ্ছি না বা যাইনি। যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক তৎপরতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তাদের কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। বরিশালে এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান, রায় ঘিরে দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
কাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এপিবিএন পুলিশ সদস্যরাও রয়েছে এবং রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানবো আমরা। হাইকোর্ট এলাকায় আমাদের সহকর্মী তানফির সিদ্দিক টিপু অপেক্ষা করছেন। টিপু, আপনি রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, নিরাপত্তার বিষয়ে কি বলছে পুলিশ? কিছুক্ষণ আগে সংবাদে শুনছিলাম যে পুলিশ কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে তারা আগামীকালের রায় ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার ঘটনা যদি ঘটে সেটিকে মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বিকেলে জানিয়েছেন যে আগামীকালকের রায় ঘিরে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটিকে প্রতিহত করতে সবগুলো বাহিনী ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। আমি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছি, যেখান থেকে আগামীকালের যে রায় সেটি ঘোষণা হবে। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এপিবিএনের সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, তারা বেশ সতর্ক অবস্থান নিয়ে এখানে আছেন। একই সাথে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে আজ বিকেল থেকেই কিন্তু ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর এবং মাদারীপুরে এই জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং অর্থাৎ বলাই চলে যে মোটামুটি এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অনেকটা স্বাভাবিক রয়েছে। আমরা রাস্তায় দেখেছি যে সেনাবাহিনীর গাড়িগুলো দিয়ে টহল দিচ্ছে এবং পুলিশের বিভিন্ন টহল যান সেগুলো বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করছে। এবং খুব বেশি তল্লাশি বা না থাকলেও এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই সব জায়গাতে পুলিশের টহল যানগুলো অবস্থান করছে এবং তারা নজর রাখার চেষ্টা করছেন। তো সব মিলে বলাই যায় যে এখন পর্যন্ত রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা শুনছিলাম আপনার কথা, ধন্যবাদ জানাচ্ছি টিপু। জুলাই গণহত্যার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে, ব্যাংকে, বাসে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে করে ওই এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই জেলায় গাছ ফেলে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার মধ্যরাতের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে ৫ জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। একই সময় কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়া হয়। ফেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। গাজীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা। আমরা যতটুকু আমাদের নলেজে আছে এবং আমরা আশেপাশে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 1 ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে 14 জনকে আটক করা হয়েছে।
জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর, উৎসব মুখর হয় তার জন্য মাঠ প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রয়েছে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ থামিয়ে রাখতে পারবে না। বরিশালের নথুল্লাবাদের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেছেন, এই বিষয়টি দুই পক্ষ বসেই সমাধান করবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা আছে এটা সন্তোষজনক। মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিতেছে এবং নিচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও তিনি আহ্বান জানান। বলেন, নানা অনিশ্চয়তার পরও নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মৌলানা ভাসানী হিসেবে পরিচিত। মজলুম নেতার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মহাসচিব শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মৌলানা ভাসানীর রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন। ন্যাব ভাসানীর বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। অনেকটা বিভ্রান্তি, অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কিছু কিছু রাজনৈতিক দল তাদের আকাঙ্ক্ষাকে বজায় রাখতে গণভোটের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে পটুয়াখালীর বিখাইহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে আইনি কাজ করতে গিয়ে যদি সেটার আইনি ভিত্তি না থাকে তাহলে ভবিষ্যতের জন্য সংকট তৈরি হবে। এর আগে জেলার এক অসহায় বৃদ্ধ দম্পতি আব্দুল গনি জমাদ্দার ও মমতাজ বেগমকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন রিজভী। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠিক আছে, গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে, কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে। মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে। আরে ভাই, ঠিক আছে, সবাই মিলে কথাবার্তা বলে করলেন, ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে? অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ৮ দলের চলমান যে আন্দোলন, প্রধান উপদেষ্টার ভাষণে তার আংশিক পূরণ হয়েছে। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত সহ আন্দোলনরত ৮ দল। দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান দলগুলোর নেতারা।
প্রধান উপদেষ্টার ভাষণ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বৈঠক করেছে জামায়াত সহ সমমনা ৮ দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। সাথে উপস্থিত ছিলেন দলগুলোর সিনিয়র নেতারা। ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার। তারা বলেন প্রধান উপদেষ্টার ভাষণে সব রাজনৈতিক সংকট দূরীভূত হয়নি, তাই ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন চলবে। যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত। নির্বাচন কেন্দ্র করে প্রশাসনে যে রদবদল হচ্ছে তাতে একটি দলের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৮ দলের মতে গণভোটে হা জয়যুক্ত করতে সরকারকেই প্রচারণা চালাতে হবে। কোনো দল গণভোটের বিপক্ষে প্রচারণা চালালে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার অনেক সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল। আমরা কিন্তু সেই সংস্কারগুলো চেয়েছিলাম। সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাবো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ৮ দলের সিনিয়র নেতারা। আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে রাখা বক্তব্যে এই সহযোগিতা চান সিএসি। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সিএসি বলেছেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নেবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপরেই সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই আচরণবিধি পালনে সব দলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি। প্রথম দফায় সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে। আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে আদেশ হয়েছে তা সংশোধন করার প্রস্তাব জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জুলাই সনদকে নিয়ে ঝুঁকিতে যাওয়ার কোনো সুযোগ নেই। আরও জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত আছে, কিন্তু এসব বিষয় নিয়ে গণভোটে যাওয়া ঠিক হবে না, বরং যেগুলো নিয়ে একমত হয়েছে সেগুলোই জনগণের মতামত নেওয়া প্রয়োজন। বলেন, সব দলকে খুশি করতে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবে। সরকার আপাতত সংকট থেকে বেরিয়ে আসতে যে পথ অনুসরণ করল, তা যে ভবিষ্যতে বড় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংকটের জন্ম দেবে তা অনুমান করা কঠিন কোনো বিষয় নয়। আমরা আশা করি সরকার এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংশোধনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আগামী 7 ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। জানিয়েছেন, আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা দেশে আসবেন। 7 ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন। রোববার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে
কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। পরে একই নকশায় জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। 5ই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7ই ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। প্রায় 10 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভিন আক্তারের বিরুদ্ধে 2টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিকেলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে 1,82,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মায়ের বিরুদ্ধে। একই সাথে 16টি ব্যাংক হিসেবে 255 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। স্বামীর ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী পারভিন আক্তারের বিরুদ্ধে 8,06,00,000 অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক এবং একই সাথে তার 36টি ব্যাংক অ্যাকাউন্টে 111 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এদিকে রেলের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের 358 কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8,06,00,000 টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং নিজ নামে 111,74,00,000 টাকারও বেশি জমা এবং সমপরিমাণ অর্থ উত্তোলন পূর্বক অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে নগরের বিভিন্ন পয়েন্টে আগের পোশাকেই দায়িত্ব পালন করতে দেখা গেছে বাহিনীর অনেক সদস্যকে। পুলিশ হেডকোয়ার্টার্স বলছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সবার কাছে এই নতুন পোশাক পৌঁছাবে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নতুন পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য চলছে। এ ব্যাপারে ডিএমপির মুখপাত্র জানান, পোশাকের রং মুখ্য বিষয় নয়, পোশাকের মর্যাদা রক্ষা করাই পুলিশ বাহিনীর একমাত্র উদ্দেশ্য। বিস্তারিত সহকর্মী রাব্বি সিদ্দিকের রিপোর্টে। নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। তবে নগরীর বিভিন্ন পয়েন্টে আগের পোশাকেই দায়িত্ব পালন করতে দেখা যায় বেশিরভাগ পুলিশ সদস্যকে। শনিবার আনুষ্ঠানিকভাবে পোশাকের পরিবর্তন ঘটলেও ছুটির দিন হওয়ায় বিষয়টি ততটা নজরে পড়েনি। এছাড়া এখনও হাতে নতুন পোশাক পাননি অনেক পুলিশ সদস্য। ডিএমপি বলছে 20% সদস্যকে নতুন পোশাক সরবরাহ করা হয়েছে। আগেভাগে প্রস্তুতি আর ঘোষণা দিয়েও কেন সবার হাতে পৌঁছানো যায়নি নতুন পোশাক? পুলিশ হেডকোয়ার্টার্স বলছে সেলাইয়ের কাজ শেষ না হওয়ায় সবার গায়ে এখনই উঠছে না নতুন পোশাক। সরবরাহের কোনো ঘাটতি নাই, সিলাইয়ের সময় লাগতেছে। একটা প্রত্যেকে তো ইন্ডিভিজুয়াল সেলাই করতে হয়, সেলাইটা একটু সময় লাগতেছে, সেলাই কমপ্লিটটা হয়নি। তবে 15 নভেম্বর কিছু কিছু পুলিশ সদস্য নতুন পোশাক পরার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেমন হলো নতুন এই পোশাক? পোশাক আলা সাদা হোক কালো হোক ওইটা বড় কথা না, কাজটা ভালো হতো, এটা হচ্ছে মেন বিষয়। পুলিশের একটা পোশাক দেখে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘদিন যাবত। আমাদের ইউজ টু হতে সময় লাগবে যে এটাই পুলিশের আগের পোশাকটা আমার মতে আর কি ভালো ছিল বেশিটা আর কি, আর নতুনটা কেমন জানি আর কি। যে পোশাক পরি না কেন, আমার যে পুলিশিং বেসিকটা সেটাতে আপনার কোনো রকম বিচ্যুতির কোনো সুযোগ নাই। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করব। জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ আর সমালোচনার পরিপ্রেক্ষিতে বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রতিহিংসার রাজনীতি নয়, ভিন্ন মতের প্রতি সহনশীল, ফ্যাসিজম রোধ ও জনগণের অধিকার রক্ষায় দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে বললেন ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি। একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমান বলেছেন, বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন নেই, যেটুকু মতপার্থক্য তার মাধ্যমে সহাবস্থানের পথ তৈরি হবে। ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে এভাবেই সুস্থ রাজনৈতিক চর্চার কথা তুলে ধরেন অতিথিরা।
টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐকমত্য নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জবাবদিহিতার মুখে পড়েছে। সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকট বিএনপি, জামায়াত ও এনসিপির ত্রিমুখী বিরোধ। বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, এনসিপি বলি, সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের পথের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে বিউটি, সেই বিউটিকে ধরে রাখবার জন্য আমরা মনে করি এখন একটা জাতীয় ঐক্য দরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা 14 আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা। জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান বলেন, রাজনীতিকদের আচরণ পরিবর্তন না হলে মুখ থুবড়ে পড়বে জুলাই সনদ। জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই আহ্বান তার। বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলিও একই সুরে কথা বলেন। পরাজিত শক্তি বা বিদেশি ইন্ধন যেন প্রভাব ফেলতে না পারে দেন সতর্ক থাকার পরামর্শ। চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তাদের শিকার আমরা। আরমান ভাইয়ের জন্য আমি দাঁড়িয়েছি তখন আর 17 থেকে রাস্তায়, এবং আরমান ভাই ফেরত আসার পরে আরমান ভাই ওরা কিন্তু আমার সাথে দাঁড়িয়েছে আমার ভাইদের ন্যায্য বিচারের দাবিতে। তো এইটাই হচ্ছে আসলে সৌন্দর্য। এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে, ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না। আমি আশঙ্কা বা বিভাজন হিসেবে দেখছি না, এটি একটি বিতর্ক, একটি প্রক্রিয়া যার মধ্যে আমি একটি সহাবস্থান বা কমন গ্রাউন্ড খুঁজে পাবো। আবার সময় এসছে ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসন গড়ি নতুন বাংলাদেশ। ছায়া সংসদে বিজয়ী হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। সকালে উপজেলার হামেরদি ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, গ্রামের মণিমোল্লার সাথে আসাদ মেম্বারের বিরোধ দীর্ঘদিনের। বৃহস্পতিবার মণিমোল্লা গ্রুপের বাবু মোল্লার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানের সাউন্ড বক্স বাজানো নিয়ে বাগবিতণ্ডা হয় আসাদ মেম্বারের লোকজনের সাথে। এ নিয়ে পুলিশেও খবর দেওয়া হয়। এরই জেরে আজ সকালে দেশে অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারা দেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন। এর আগে আইন উপদেষ্টার আশ্বাসে কলম বিরোধী কর্মসূচি প্রত্যাহার করেন বিচারকরা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তা সহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সাথে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষিত কলম বিরোধী কর্মসূচি স্থগিত করা হয়। দেশের অর্থনীতি আগের তুলনায় ভালো, যার স্বীকৃতি আইএমএফও দিয়েছে, এমনটা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি 14% থেকে 8% নেমেছে। তবুও কিছু না বুঝেই অনেকে সমালোচনা করেন। দুপুরে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এবার ব্যাংক, বিমা, আর্থিক খাত ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। প্রতি বছরের মতো এবারও সেরা প্রতিবেদনের জন্য বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। এবছর সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন ক্যাটাগরিতে মোট 27 জন রিপোর্টারকে দেওয়া হয় পুরস্কার। ব্যাংক, বিমা ও আর্থিক খাত ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। আমি ডিআরইউকে কৃতজ্ঞতা জানাই। আমাদের দেশে যে জলবায়ু সংকটটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার 5 পর্বের যে প্রতিবেদনটি ছিল। ডিআরইউকে ধন্যবাদ, পেশাগত জায়গায় এমন একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নিজেও অনেক আনন্দিত। নিঃসন্দেহে যে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি তো অবশ্যই ভালো লাগার, এটা কাজের স্পৃহাকে অনেক বেশি বাড়ায় দেয়। সাধারণ বীমার অনিয়ম, অব্যবস্থাপনা নিয়ে আমি মূলত 3 পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন করেছিলাম। তারই স্বীকৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এই জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির কাছে আমি কৃতজ্ঞ, এবং অফিস যেমন গুরুত্বপূর্ণ খাতে কাজ করার সুযোগ দিয়েছে অফিসের কাছেও কৃতজ্ঞ। দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি আগের তুলনায় ভালো অবস্থানে আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দিয়েছে সেই স্বীকৃতি। আইএমএফ এর রিপোর্ট আপনারা, সেখানে আমি দেখলাম যে ওনারা বলেছেন অনেক সমস্যা, বিরাট সমস্যা, কিন্তু প্রাইভেটলি আমাকে বলেছেন যে সব কিছু তো বলবো না, একটু সমস্যাগুলি বলবো, ভালো কথাগুলো তোমাদেরকে বলে দিতে হবে। ইউ হ্যাভ ডান এ গুড জব। অনেক কম হচ্ছে, এটা বেটার। আমরা কম্পেয়ার করে দেখেছি ইন্দোনেশিয়ার জিডিপি হাফ হয়ে গেছিল
ইনফ্লুয়েন্স হলো 50%। থাইল্যান্ডের একই অবস্থা, যদি কম্পেয়ার করেন আমাদের তো সেই তুলনায় তেমন কিছু হয় নাই। তো ইনফ্লেশন 14% হয়েছে, এখন 8-এ নেমেছে। শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নও জরুরি বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আগামীতে বাংলাদেশ আরো দ্রুত সামনে এগিয়ে যায়, মানে আমরা এই পেসে যাচ্ছি। তো সেখানে আমরা চাচ্ছি শুধু অর্থনৈতিক উন্নয়ন না, সামাজিক সার্বিক উন্নয়ন। এই ব্যাপার ডেফিনেটলি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এগুলোর অত্যন্ত বেশি। দেশের এই ক্রান্তিকালে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে গণমাধ্যম কর্মীদের সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানান ডক্টর সালেউদ্দিন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ 2025-এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ট্রফির উন্মোচন করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী 17 থেকে 24 নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশের নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান লজিস্টিক ও নিরাপত্তা এবং আবাসন সহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠানে ডক্টর ইউনূস টুর্নামেন্টের সফল আয়োজন ও নারীর ক্রীড়াঙ্গনে অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার নারী ক্রীড়াবিদদের আরও সুযোগ সৃষ্টিতে কাজ করছে। টুর্নামেন্টে বাংলাদেশ সহ 11টি দেশ অংশ নিচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথেষ্ট বরাদ্দ দিচ্ছে না বাংলাদেশ, যার ধাক্কা লাগছে শিশু ও মাতৃমৃত্যু হারে। আর এভাবে চললে উন্নয়নশীল দেশে উত্তরণ যথার্থ হবে না বলে মন্তব্য করেছেন ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সাথে যৌথভাবে MICS রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি। ওই প্রতিবেদনে মূলত নারী, শিশু ও জনমিতির নানা উপাত্ত উঠে আসে। এতে বলা হয়, এখনও দেশের 47% নারীকে 18 বছর বয়সের আগেই বিয়ে দেওয়া হয়। রক্তস্বল্পতায় ভোগে 52% বেশি গর্ভবতী মা, আর ওজন কম নিয়ে জন্ম নেয় 16% শিশু। নবজাতক মৃত্যুর হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে, আর সবচেয়ে কম খুলনাতে। বিবিএস জানায়, নানা উদ্যোগের পরও মাতৃমৃত্যু হার কাঙ্ক্ষিত গতিতে কমানো যায়নি। প্রশ্ন আছে প্রজনন স্বাস্থ্য নিয়েও, আর তার উপরে নানা মাধ্যমে শরীরে ঢুকে যাচ্ছে সীসা। ইউনিসেফ আবাসিক প্রতিনিধি জানান, প্রান্তিক নারীরা নিজেরও শিশু স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। The investment that the government makes to these critical social sectors. শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বাজেট বরাদ্দ দেওয়া দেশের একটি বাংলাদেশ। সরকার আত্মতুষ্টিতে ভুগতে পারে, কিন্তু এটি কোনোভাবে যথেষ্ট না। সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ অর্থনীতিতে যে উত্তরণ দেখতে চায় তা দুর্বল শিশু স্বাস্থ্য দিয়ে অর্জন করা কঠিন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের IICT ভবনে এই তফসিল ঘোষণা করেন অধ্যাপক ডক্টর আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস। জানান, 24 নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। 26 নভেম্বর পত্র জমা দেওয়ার শেষ দিন। 30 নভেম্বর প্রত্যাহার। 2 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। 17 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে তফসিল প্রত্যাখ্যান করছে শিক্ষার্থীদের একাংশ। 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা। আমরা এইটাকে স্বাগতম জানাচ্ছি না। আমরা এর পরবর্তী আমাদের কি করণীয় হবে সেটা সকল প্যানেল একসাথে আমরা সিদ্ধান্ত নিব, যেহেতু আমরা একসাথে রাজপথে আছি এবং একসাথে আমরা সাকসুদ নিয়ে আমাদের ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করব। নির্বাচন কমিশনের কাছে কোনো পক্ষ নেই। নির্বাচনের এই মুহূর্ত থেকে নির্বাচনের কমিশনের কাছে সবাই ভোটার এবং প্রার্থী। আমরা চাই যে আজকে থেকে সবাই আমাদের যে রোডম্যাপ, এই রোডম্যাপ অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা কার্যক্রম চালিয়ে যাবে। আমরা চাই একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং উৎসবমুখর একটা নির্বাচন হোক। সাভারে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পরিষদের সেবা কার্যক্রম অবহিতকরণ সহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উন্মুক্ত সভা হয়েছে। দুপুরে সাভার উপজেলা প্রশাসন ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এই উন্মুক্ত সভা হয়। সভা থেকে ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরেন জনপ্রতিনিধিরা। নাগরিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এই সময় জনপ্রতিনিধি সহ জনগণকে স্বচ্ছতার সাথে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়। সাভার উপজেলার 12টি ইউনিয়নে আমরা যাচ্ছি সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের চাহিদার নিরিখে আমাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করাই মূলত আমাদের প্রকৃত লক্ষ্য।